আজকে থাকছে একই ভিডিওতে ভিন্ন স্বাদের 7 রকমের টক মিষ্টি ঝাল ঝাল আচারের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এই পদ্ধতিতে আচারগুলো বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। এই কাঁচা আমের সিজনে এই আচারটি না বানিয়ে খেলে কিন্তু একেবারে মিস করবেন। কোনো রকম তেল ছাড়াই আচারটি বানিয়ে নেওয়া যাবে। তাছাড়া বাচ্চা থেকে বড় কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু আবার বানার রিকোয়েস্ট আসবে। তো বন্ধুরা, আচারটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো কিন্তু একটু ছোট সাইজের হলেও হবে। এবার আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো সবগুলো আমের খোসা একসঙ্গে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে আমটাকে ছিলে নেওয়ার পর ধুয়ে নিতে হবে, তারপর আর ধোয়ার কোনো দরকার নেই। তো একটা আম পানি থেকে তুলে নিলাম গ্রেট করার জন্য। তারপর বাকি আমগুলো পানির মধ্যে রেখে দিতে হবে। আর গ্রেটের যে দিকটা একটু বড় বড় ফুটো আছে সেই দিকে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট দিকটা দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, এই আচারটা তৈরি করার সময় কিন্তু ভুলেও অল্প করে তৈরি করবেন না, এটা খেতে এতটা টেস্টি হয়। তো একটু বেশি করে আচারটা বানিয়ে নেবেন। এটা বানিয়ে কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ব্রেডের মধ্যেও লাগিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো আমগুলো গ্রেট করার সময় একটু সময় লাগলেও আচারটা তৈরি করতে কিন্তু একটুও সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমগুলো সব আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে একটা প্যানের মধ্যে 2টো শুকনো মরিচ নিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়েছি, তারপর 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি, আর 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে নিয়েছি। এবার একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এভাবে কুচি করে নিয়ে ভেজে নিলে কিন্তু গুঁড়ো করতে খুবই সুবিধা হবে। তো এবার এই মশলাগুলোকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2-1 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভেজে নিলেই দেখবেন মশলাটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে যাবে। তখন কিন্তু মশলাটা গুঁড়ো করতে খুবই সুবিধা হবে। তো এবার মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা একেবারেই কিন্তু মশলাটা অনেকটা পরিমাণ তৈরি করে নিয়ে রেখে দিতে পারেন, কারণ যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রেই কিন্তু এই মশলাটা দিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে। তো মশলাটা কিন্তু আমি একেবারে ফাইন পাউডার তৈরি করব না, একটু দানা দানা ভাব রেখে দেব। আচারের মধ্যে একটু দানা দানা ভাব থেকে গেলেই কিন্তু বেশি ভালো লাগে। তো দেখুন, মশলাটা ঠিক আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ খেজুরের নলেন গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন। তবে গুড় দিয়ে আচারটা তৈরি করে নিলে কিন্তু আমাকে খেতে ভীষণ ভালো লাগে। তো গুড়টাকে এবার একটু জাল করে ঘন করে নেব। এখানে গুড়টা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন আছে আর অনেকটাই আঠালো আছে। তো একটু জাল করে ঘন করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার গুড়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এখানে অল্প করে আদা নিয়ে নিয়েছি, আদাটাকে গুড়ের মধ্যে গ্রেট করে নেব। এখানে আদাটা কিন্তু আমি পুরোটা দিয়ে দেব না, সামান্য পরিমাণে গ্রেট করে দেব। আদাটা এই আচারের মধ্যে দিলে কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আদা দেওয়ার পরও কিন্তু এই গুড়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন, 1 টুকরো আদার মধ্যে কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার এই গুড়টাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করে নেওয়ার পর গুড়ের মধ্যে যখন হালকা আঠালো ভাব চলে আসবে তখন আমি এখানে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেব। এবার আম দেওয়ার পর কিন্তু এই আমের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে, যেহেতু লবণ দেওয়া আছে তাই হালকা একটু পানি ছেড়ে আসবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর যেহেতু আমি এখানে একেবারে কচি আম নিয়ে নিয়েছি তাই কিন্তু আচারটা তৈরি করতে খুব একটা সময় লাগবে না। আচারটা খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি আমগুলো শক্ত হয়ে থাকে তাহলে এখানে আমটা একটু সেদ্ধ করতে সময়ও লাগতে পারে। তো এখানে দেখুন, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু আমি আচারটাকে নাড়াচাড়া করে যাব। আর এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়ে আমি আচারটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই আচারটা যদি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে রান্না করে নেন তাহলে পানিটা শুকিয়ে আসতে অনেকটাই দেরি লাগতে পারে, তখন কিন্তু আচারটা গলে যেতে পারে। এবার যখন আচারের মধ্যে আর একটুও পানি পানি ভাব থাকবে না, একটা আঠালো ভাব চলে আসবে,
তখন এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অল্প করে দিয়ে দেব। তো এখানে আমি মশলাটা একেবারে হাফ টেবিল চামচ পরিমাণ দেব, বাকিটা আমি রেখে দেব। যেহেতু আমি অল্প আচার তৈরি করে নিচ্ছি তাই মশলাটা কিন্তু এখানে অল্প করে দিয়ে নিতে হবে। তো এই মশলাটা দেওয়ার পর এবার এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে আচারটা খুব একটা ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে এই আচারটাকে 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটাকে এই আচারের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এই আচার যদি আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে চান তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে। তো আমি এই আচারটা 1 সপ্তাহের মধ্যেই শেষ করে নেব, সেই জন্য আমি এখানে ভিনিগার দিইনি। তো 1 সপ্তাহ পর্যন্ত আচারটা কিন্তু বাইরেই ভালো থাকবে, কোনো রকম ফ্রিজে রাখারও দরকার নেই। আর এই আচারটা কিন্তু পরোটার সঙ্গে খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা, চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই কুচি আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, কাঁচা আমের কুচি আচার তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সঙ্গে আরও একটি দারুণ টেস্টি আচারের রেসিপি শেয়ার করব। একবার এই পদ্ধতিতে বানালে আচারগুলো গলেও যাবে না, আবার সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো তার জন্য কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজকে আমি বেশি করে আচারটি বানিয়ে সারা বছরের জন্য রেখে দেব। তো এখানে আমি 3 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমগুলো ধুয়ে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন আমের মধ্যে একটুও পানি না লেগে থাকে। তো আমগুলোকে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো মুছে নেওয়ার পর এগুলোকে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর কিন্তু আর আমগুলোকে ধুতে হবে না, আমের মধ্যে যেন একটুও পানি পানি ভাব না থাকে। বন্ধুরা, এই আচারের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখলে কিন্তু আমি কিছু টিপস বলবো, সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। আর এই আচারের রেসিপি হুবহু ফলো করে যদি তৈরি করে নেন তবে কিন্তু আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এগুলোকে রোদ্রে রেখে 3 ঘন্টা মতো হালকা শুকিয়ে নেব। আর তারই মধ্যে আমি একটা আচারের জন্য দারুণ টেস্টি স্পেশাল একটা মশলা রেডি করে নেব, যেটা আপনারা যে কোনো আচারের মধ্যেই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি, একটা নিয়েছি দারুচিনি, 4টে নিয়েছি লবঙ্গ, আর 4টে নেব এলাচ, আর তার সাথে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা, আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নাড়াচাড়া করে 3 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নেবেন, তা না হলে মশলাটা পুড়ে গেলে কিন্তু এই মশলার ফ্লেভারটা একেবারে ভালো লাগবে না। তো হালকা গরম হয়ে যাওয়ার পর একটু মুচমুচে হলে কিন্তু হবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে গুঁড়ো করে নিতে হবে। এখানে মশলাটাকে কিন্তু একেবারে ফাইন পাউডার করে নেওয়া যাবে না, হালকা একটু দানা দানা ভাব রেখে পাউডার করে নিতে হবে। তো দেখুন, আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মশলাটা কিন্তু একেবারে পাউডার করিনি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একটু বেশি পরিমাণে গুঁড়ো করে নিলেই কিন্তু এটা যে কোনো আচারেই দেওয়া যাবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেখুন আমগুলো আমি তুলে নিয়ে এসেছি। আমগুলোকে 3 থেকে 4 ঘন্টা একটু কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এইভাবে শুকনো শুকনো করে নিলে আমগুলো কিন্তু গলে যাবে না। যেহেতু আচারটা আমি বেশি করে বানাবো তাই এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমগুলো যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে বড় কড়াইয়ের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে আমগুলো ভাজার সময় কিন্তু গলে যাবে না। আর 2 কাপ তেল মানে আমি এখানে হাফ লিটার মতো তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার 1 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিয়েছি।
তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন দিয়ে দেব। এখানে গোটা মশলাগুলো এইভাবে দিলে আচারটার ফ্লেভার খুব সুন্দর আসে, আচারগুলো খেতে দারুণ টেস্টি হয়। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো ভেজে নেবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না আর আচারটাও তেতো লাগবে না। এবার যখন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই আমগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, প্রত্যেক বছর কাঁচা আমের সিজনে আমি বেশি করে এই আচারটা বানিয়ে রাখি, আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু আচারটা একটুও খারাপ হয় না, খুব ভালো থাকে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমগুলো হালকা ভাজা ভাজাই করে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু আমগুলো গলে যেতে পারে। তাই আচারটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে। তারপর এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, মানে 500 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। অনেক দিন আচার সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তো 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি, এতে করে আচারের কালারটা দারুণ আসবে আর আচারটা খেতেও ভীষণ টেস্টি হবে। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে। চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। তখন কিন্তু খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো দেখুন, চিনিটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে পানি ছেড়ে দিয়েছে আর চিনিটা পুরোপুরি গলেও গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ আচারটাকে রান্না করে নিতে হবে। এতে আচারটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়েও যাবে। আর এই পানিটা শুকোতে কিন্তু আমার 10 মিনিট মতো সময় লেগে গেছে, আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটা দিইনি, 1 টেবিল চামচ পরিমাণই দিয়েছি। তো এবার এটাকে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। তো কিছুক্ষণ পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা আঠালো হয়ে গেছে, আর চারিদিক থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর দেখুন, আচারগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি কিংবা গলেও যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আচারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আচারটা ঠান্ডা করার সময় ওপরে জালিদার কোনো ঢাকনা কিংবা ওপরে একটা কাপড় চাপা দিয়ে ঠান্ডা করে নেবেন। তো এই আচারটি আমি রাত্রে বানিয়েছি আর সারা রাত এটা এইভাবে রেখে দেব। এবার সকালবেলায় আচারটার কালারটা শুধু দেখুন, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এই আচারগুলোকে আমি সারা বছর সংরক্ষণ করার জন্য বড় একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি, আর এই কাচের বয়মটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর পুরো আচারটা এবার এই বয়মের মধ্যে ঢুকিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা প্রথমে বেশি দিয়েছিলাম, কারণ এই আচারটা পুরো তেলে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আচারটা সারা বছর খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো দেখুন, আচারে পুরো বয়মটা আমি ভর্তি করে নিয়েছি, আর যতটা পরিমাণ আচার আছে ততটা পরিমাণ দেখুন তেল আছে, আর এই তেলেই কিন্তু আচারটাকে এভাবে ডুবিয়ে রাখতে হবে, তাহলে এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার এই বয়মটিকে একটানা 7 থেকে 8 দিন রোদ্রে দিতে হবে, আর রোদ্রে দেওয়ার সময় অবশ্যই বয়মের ঢাকনা খুলে ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে অথবা উপরে কাপড় বেঁধে দিতে হবে, তাহলে আচারটি খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা, কাঁচা আমের কিন্তু আরও একটি আচার আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি কোনো রকম তেল ছাড়া ভীষণ লোভনীয় দেখতে একটি আচার রেসিপি শেয়ার করব। আচারটি বানিয়ে খেলে আর অন্য কোনো আচার খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। চলুন তাহলে আচারগুলো বানিয়ে নেওয়া যাক।
আমি এখানে 5টা কাঁচা আম নিয়েছি। এই আচারগুলো তৈরি করতে বিশেষ করে শক্ত আটিওয়ালা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারগুলো তৈরি করার সময় কিন্তু গলেও যাবে না কিংবা ভেঙেও যাবে না। তো আমি এখানে কচি দেখে 5টা আম নিয়েছি। এখানে আমার আমগুলোর কিন্তু আটি খুব একটা শক্ত হয়নি, তবুও আমি এই আচারটা বানিয়ে নিয়েছি। এবার আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলোর মধ্যে থেকে কেটে একটু ডিজাইন করে নিতে হবে। তো দেখুন আমের আটিটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, খুব সহজেই কেটে গেল। এবারে আমের পিসগুলোর ওপর আমি একটু দাগ কেটে কেটে ডিজাইন করে দেব। তো আমি ছুরি দিয়ে দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি, আর কাটার সময় লক্ষ্য রাখতে হবে ভেতরটা যেন খুব বেশি না কেটে যায়, তা না হলে আচারটা তৈরি করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো হালকা করে ওপর দিকটা একটু করে কেটে নিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু আলতো হাতে কেটে নিচ্ছি, খুব বেশি চাপ দিচ্ছি না। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো সবগুলো আম ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি। তো সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেওয়ার পর আমগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো দেখুন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটাও ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা মতো এভাবে রেখে দিতে হবে। আর এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর অন্যদিকে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলাটা বানিয়ে যে কোনো আচারে দিলেই দেখবেন আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি প্যানের মধ্যে 2টো শুকনো মরিচ নিয়েছি, গোটা 5 ফোড়ন নিয়েছি, গোটা জিরা নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে, আর একটা তেজপাতা একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিলেই হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু মুচমুচে করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি হালকা করে গুঁড়ো করে নেব। তো খুব বেশি পাউডার করে না গুঁড়ো করে হালকা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। তো একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা কিন্তু আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এদিকে 2 ঘন্টা পর আমগুলো দেখুন চিনিটা পুরো গলে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। এবারে এই আমগুলোকে রান্না করে নিতে হবে। তো আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমগুলোকে রান্না করে নেব। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন এখানে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এবার এখানে আমি গুঁড়ো করে রাখা মশলাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু দিইনি, অল্প করে দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি, আর হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব। আর দেখুন এবার এই আচারের মধ্যে কিন্তু একটুও রসভাব নেই, একেবারে শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন তো তেল ছাড়া খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই আচারটি তৈরি করা হয়ে গেল। চাইলে এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এভাবে আচারটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের এই আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবারে আচারটি আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন, তাছাড়া 1 মাস বাইরে রেখেও খাওয়া যাবে। আর যদি অনেক দিন বানিয়ে খেতে চান তাহলে রান্না করার সময় অল্প করে একটু ভিনিগার দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের আরও একটি আচার কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের কাঁচা আমের দারুণ টেস্টি একটি জ্যামের রেসিপি শেয়ার করব। কাঁচা আমের জ্যাম বা জেলি, কোনো রকম আগার আগার জেলেটিন ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়েই কাঁচা আমের এই টক মিষ্টি জ্যাম খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন, আর সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই হোমমেড জ্যামটি তৈরি করে নিয়ে বাচ্চাদের ব্রেডের সঙ্গে লাগিয়ে দিতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। তো জ্যাম তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি।
আর জ্যাম তৈরি করার ক্ষেত্রে আম যত একটু টক দেখে নেবেন ততই কিন্তু জ্যামটা খেতে বেশি ভালো লাগবে। তো আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি পাতলা হলে কিন্তু আমগুলো গলে যেতে পারে, তাই একটু মোটা করেই কাটতে হবে। আর এই জ্যাম তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি আমের প্রয়োজন হয় না, অল্প আমেই অনেকটা জ্যাম তৈরি হয়ে যায়। তো আমি এখানে দুটো আম নিয়েছি আর আমগুলো কিন্তু এখানে প্রচুর টক নিয়েছি। তো দেখুন আমগুলোকে একটু মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি। তো দুটো আমকে ঠিক একই রকমভাবে আমি কেটে নেব। তো দেখুন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোকে রান্না করে নিতে হবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে পানি দিয়ে দেব। আর জ্যাম তৈরি করার জন্য আম সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু মেপে নিয়ে দিতে হবে। তো এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব। তো এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দেব, কারণ সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু পানিটা অনেকটাই কমে যাবে, তখন কিন্তু জ্যামের পরিমাণটা কম হয়ে যাবে। তো এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার যখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই পানিটা লাগবে জ্যাম তৈরি করার জন্য। তো দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে লক্ষ্য রাখতে হবে আমগুলো সেদ্ধ করার সময় যেন অতিরিক্ত গলে গিয়ে পানির সঙ্গে না মিশে যায়। পানির সঙ্গে মিশে গেলে কিন্তু জ্যামটা দেখতে খুব একটা স্বচ্ছ হবে না। আর যেহেতু আমি এই আমের পিসগুলোকে গলিয়ে নেব না, তাই এখানে একটু টক দেখে আম নিতে হবে, তাহলে এই পানির মধ্যে কিন্তু টক ভাবটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর আমের টক ভাব একটু পানির মধ্যে বেরোলে তখন কিন্তু জ্যামটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আম কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করে আমটা না গলিয়ে এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো এই পানিটাকে আমাদের এবার লাগবে, সেজন্য আম থেকে পানিটা আলাদা করে নেব। তো একটা বড় ছাকনার মধ্যে আমটাকে ছেঁকে নিচ্ছি। এবার যেহেতু এই আমের পিসগুলো আমাদের কাজে লাগবে না, আমরা শুধু টক পানিটাই নেব, তাই এই অবশিষ্ট আমটাকে আপনারা রান্না করে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন, আবার চাটনি বানিয়েও খেয়ে নিতে পারেন। এবার জ্যাম তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই টক পানিটাকে একটু মেপে নিতে হবে। তো এই পানিটা কিন্তু আমার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ হয়েছে। আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারেন। তো অবশ্যই এখানে মেপে নিয়েই কিন্তু এই জ্যামটা তৈরি করতে হবে, তাহলে পারফেক্ট জ্যাম তৈরি হবে। এখানে 2 কাপ পরিমাণ টক পানির জন্য আমাদের লাগবে 2 কাপ পরিমাণ চিনি। আর আপনারা যদি অল্প করে বানাতে চান 1 কাপ পরিমাণ টক পানি হলে কিন্তু 1 কাপ পরিমাণই চিনি লাগবে। মানে যতটা পরিমাণ পানি হবে ততটা পরিমাণই চিনি দিয়ে দিতে হবে, তাহলে পারফেক্ট জ্যাম তৈরি হবে। তাহলে আমাদের আগার আগার পাউডার বা জেলিটিন কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র কাঁচা আমের টক পানি আর চিনি থাকলেই ঝটপট জ্যামটি তৈরি করে নেওয়া যাবে। তো বন্ধুরা এবার এই পানিটাকে অনবরত নাড়াচাড়া করে পানিটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো বন্ধুরা কাঁচা আমের এই সিজনে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে জ্যামটি বানিয়ে রাখবেন। এটা যেমন বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, তেমন বড়রাও কিন্তু খুবই পছন্দ করে। এবার এই পানিটাকে যতক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্তই কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু আমি কাঁচা আমের জ্যাম তৈরি করে নিচ্ছি, তাই এখানে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হবে আর পুরো কাঁচা আমের মতোই কালারটা চলে আসবে। এখানে ফুড কালার দেওয়ার জন্য কিন্তু টেস্টের কোনো রকম পরিবর্তন আসবে না, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতেও পারেন, তবুও কিন্তু জ্যামটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে। তো কিভাবে বুঝবো যে পারফেক্ট জ্যামটা তৈরি হয়ে গেছে, তার জন্য একটা প্লেটের ওপর অল্প করে মিশ্রণ নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব।
তো দেখুন প্লেটটাকে এভাবে নাড়াচ্ছি, তবুও কিন্তু একদম গড়িয়ে পড়ছে না, আর হাত দিলেও কি সুন্দর জমে গেছে মনে হচ্ছে। তাছাড়া 2 আঙ্গুলের মধ্যে একটু চেক করে নিলেও অনেকটাই আঠালো মনে হচ্ছে। তো একটু নাড়াচাড়া বন্ধ করার জন্য দেখুন উপরে অনেকটাই ফেনা ভাব চলে এসছে। তো এটাকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে, তা না হলে জ্যামটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই জ্যামটা তৈরি করার সময় কিন্তু নাড়াচাড়া কোনো মতেই বন্ধ করা যাবে না। তো এখানে ছেঁকে নেওয়ার জন্য বড় একটা ছাকনা নিয়ে নিয়েছি। এবার এই জ্যামটাকে ছেঁকে নেওয়ার পর আপনারা যেই পাত্রে সেট করবেন তার মধ্যে কিন্তু সাথে সাথেই ঢেলে দিতে হবে। তো এখানে জ্যামটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, তা না হলে হালকা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা জমতে শুরু করবে। তো এখানে একটা কাঁচের বয়ামে আর একটা ছোট বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জ্যামটা খুব সুন্দরভাবে জমে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আমের জ্যাম বা জেলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন জ্যামটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু 3 ঘন্টা পর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। আর দেখুন জ্যামটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটু আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে জ্যামটা কিন্তু তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল বন্ধুরা। এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের কেটে জ্যামটা দেখিয়ে দিচ্ছি। দেখুন জ্যাম একেবারে স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটাকে ব্রেডের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা একবার হলো এভাবে জ্যাম বানিয়ে বাচ্চাদের ব্রেডের সঙ্গে লাগিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে খাচ্ছে। এইভাবে জ্যাম বা জেলি বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। এই জ্যাম কিন্তু একটুও খারাপ হবে না। এর আগের কাঁচা আমের সিজনেও কিন্তু আমি এইভাবে জ্যাম বানিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু 1 বছর পর্যন্ত থেকে গেছিল। তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে জ্যাম বানিয়ে রাখতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে খাচ্ছে। তাহলে বন্ধুরা কাঁচা আমের জ্যাম তো তৈরি করা হয়ে গেল, এবার আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তো আমসত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমগুলো কেটে নিয়ে সাথে সাথে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তো খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছাকনার মধ্যে রেখে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমগুলো সেদ্ধও যেন হয়ে যায় আর খুব বেশি পানিও যেন না থাকে। তো সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর স্বাদমতো সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমগুলো যেহেতু আমি পাতলা পাতলা করে কেটেছি তাই অল্প পানি দিয়ে এই আমগুলো খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর খুব একটা পানিও নেই। তো আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমগুলোকে একটু ভালোভাবে গলিয়ে দিচ্ছি। তো আমগুলো গলিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমের পিউরিটাকে ছেঁকে নেব। তো ছাকনার মধ্যে পুরো পিউরিটাই ঢেলে দিতে হবে। তো এইভাবে ছেঁকে নিয়ে আমসত্ত্ব তৈরি করে নিলে আমসত্ত্ব পুরো দেখতে দোকানের মতোই লাগবে। এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না, তাই চেষ্টা করবেন এইভাবে একটু ছেঁকে নিতে। তো একটু সময় লাগবে যেহেতু ঘন এই পিউরিটা। তো অনবরত নাড়াচাড়া করে নিয়ে আমের পিউরিটাকে একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কতটা দানা দানা ভাব রয়ে গেছে। এবার এটাকে ফেলে দেব। তো দেখুন আমের পিউরিটা কতটা ঘন আছে, তাই অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিলে আমের পিউরিটা পরে কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে না। তো এবার আমি আমসত্ত্বটাকে হুবহু দোকানের মতো কালার আনার জন্য এখানে চিনিটার ক্যারামেল তৈরি করে নেব। আর দোকানের আমসত্ত্বগুলো একটু খেতে বেশি মিষ্টি হয়, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো
তো চিনিটা দেওয়ার পর 2-1 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। দেখবেন নিচে থেকে হালকা হালকাভাবে গলতে শুরু করেছে, তখনই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর লক্ষ্য রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে যেন ক্যারামেলটা না পুড়ে যায়। ক্যারামেল যদি পুড়ে যায় সেক্ষেত্রে আমসত্ত্বটা খেতে একেবারেই ভালো লাগবে না, উল্টে আমসত্ত্ব খেতে তেতো লাগবে। তো এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো চিনিটা গলতে লো আছে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যেই পুরোপুরি চিনিটা গলে যাবে। তো দেখুন চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো পুরোপুরি চিনিটা গলে গেছে, এবার এখানে আমের পিউরিটা দিয়ে দিতে হবে। তো আমের পিউরিটা এখন দিয়ে দিলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কেমন শক্ত হয়ে গেছে। তো এই অবস্থায় এখানে আমের পিউরিটা দেওয়া যাবে না, তাই ক্যারামেলটা সামান্য গলে গেলে তখন আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার কারণে কিন্তু এখানে আমের পিউরিটা অনেকটাই পাতলা মনে হবে, সেক্ষেত্রে একটু জাল করে ঘন করে নিতে হবে। এবারে আমসত্ত্বর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে খুব একটা ঝাল হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা পুরো দোকানের মতোই আসবে। এবার অনবরত নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমের পিউরিটা খুব অল্প সময়ের মধ্যেই কমে আসবে, মানে যে এক্সট্রা আমি পানিটা দিয়েছি সেটা খুব অল্প সময়ের মধ্যেই শুকিয়ে আসবে, আর এই আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই যখন দেখবেন আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে, তা না হলে আমের পিউরিটা নিচে থেকে লেগে যেতে পারে। আর নাড়াচাড়া কিন্তু একেবারে বন্ধ করা যাবে না, এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতেই হবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখে বোঝা যাচ্ছে পানিটা অনেকটাই শুকিয়ে এসছে, আর আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আর কিভাবে বুঝবো যে এই আমের পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে? সেই জন্য দেখুন স্প্যাচুলার মধ্যে তুলে নিলে কিন্তু এটা নিচে থেকে গড়িয়ে পড়ছে না, অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন বুঝতে হবে আমাদের এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে, সেই জন্য এখানে ছড়ানো 2টো প্লেট নিয়েছি। এবারে প্লেটের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু আমসত্ত্বগুলো উঠিয়ে নেওয়ার সময় খুব একটা ছিঁড়ে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমসত্ত্বগুলো শুকিয়ে নেওয়ার জন্য 2টো জায়গাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু দোকানের আমসত্ত্বগুলো একটু পাতলাই হয়, সেই জন্য আমি এখানে পাতলা করে 2টো জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি মোটা করে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে চান তাহলে আমের পিউরিটা এক জায়গায় একটু বেশি করে ঢেলে দিতে হবে। তাছাড়া পাতলা করে আমসত্ত্ব তৈরি করে নিলে যেমন একদিনের রোদ্রেই শুকিয়ে যাবে, তেমন খেতেও ভীষণ ভালো লাগবে, আর দেখতেও একেবারে স্বচ্ছ কাচের মতো মনে হবে। তো দেখুন আমি আমসত্ত্বগুলোকে একদিনের রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু শুকিয়েও গেছে। অতিরিক্ত শুকিয়ে নিলে কিন্তু আমসত্ত্ব খেতে খুব একটা ভালো লাগে না, অনেকটা শক্ত মনে হয়। তো এটা কিন্তু শক্ত মনে হবে না, একেবারে জেলি জেলি খেতে মনে হবে। দোকানের আমসত্ত্বগুলো খেতে যেমন জেলি জেলি মনে হয় সেই রকমই খেতে লাগবে। তো দেখুন আমসত্ত্বটা উঠিয়ে নেওয়ার সময় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো একটু পাতলা বেশি হওয়ার কারণে কিন্তু এটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, তবে আপনারা চাইলে একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন। আমসত্ত্ব যদি ভালোভাবে না শুকিয়ে যায় আমসত্ত্ব, তাহলে বোঝা যাবে এটা যখন রোল করে নিয়ে ছাড়বো তখন কিন্তু খুব একটা ভালোভাবে ছাড়তে চাইবে না। তো সেটা লক্ষ্য রাখবেন, দিয়ে 2-1 দিন ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে আমসত্ত্বগুলো অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর খুব একটা ভালোভাবে না শুকিয়ে গেলে আমসত্ত্ব কিন্তু খুব একটা বেশি দিন রাখা যায় না। তো দেখুন আমি যেগুলো ছিঁড়ে গেছিলো সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দোকানে কিন্তু এইভাবেই পাতলা পাতলা করে পিস করে জড়িয়ে নেওয়া থাকে। এই পদ্ধতিতে আমসত্ত্বগুলো তৈরি করে নিলে কাঁচা আম দিয়েই তৈরি করে নিতে পারবেন হুবহু পাকা আমের মতো মিষ্টি আমসত্ত্ব, খেতেও হবে পুরো দোকানের মতো টেস্টের। তাহলে বন্ধুরা আজকের এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা পাতলা হওয়ার কারণে কতটা স্বচ্ছ দেখে মনে হচ্ছে। তাহলে বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো। তা আজকে আমি আপনাদের সঙ্গে একসঙ্গেই 2 রকম পদ্ধতিতে কিভাবে মোরব্বা তৈরি করবেন সেটাই দেখিয়ে দেব। আর খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শুকনো মোরব্বা মানে ক্যান্ডির মতো মোরব্বাগুলো তৈরি করে দেখাবো। সেই জন্য এখানে 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের পরিমাণগুলো একটু বেশি করেই নেবেন, কারণ এই কাঁচা আমের এই ক্যান্ডিগুলো কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায়। তাছাড়া সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। তো এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাগুলো ছাড়ানোর সময় কিন্তু একটু বেশি করে ছিলে নিতে হবে, যেন আমের সবুজ ভাবটা না থাকে। তা না হলে ক্যান্ডিগুলো শুকানোর সময় কিন্তু এর মধ্যে কালচে ভাব চলে আসতে পারে। তো আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে একটু মোটা রেখে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি এগুলো ছোট ছোট করে কাটতে চান তাও কিন্তু হবে। তো আমি একটু লম্বা করে বানিয়ে নেব, সেই জন্য লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পিস করা আমগুলোকে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। মাত্র 2 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তো পানিটা বেশি পরিমাণে দিয়ে 2 মিনিট রান্না করে আমগুলোকে ছেঁকে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে বাড়িয়ে দিয়ে এগুলোকে 2 মিনিট মতো রান্না করে নেব। আমগুলো এখানে 2 মিনিটের মধ্যেই কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। তো 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমগুলো একটা বড় ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমগুলোকে খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু আবার এগুলো ভেঙে যেতে পারে, তাই এগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে। তো খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি। তো দেখুন সবগুলো আমের পিসই কিন্তু গোটা গোটা আছে, কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমের পিসগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে যদি আমগুলো অতিরিক্ত টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো আমগুলো এখানে খুব বেশি টক ছিল না বলে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর এই আমের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসও ঢুকে যাবে। এবার আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 ঘন্টার মধ্যে দেখুন চিনিটা পুরো গলে গেছে আর আমের পিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রসও ঢুকে গেছে। এবার আমের পিসগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য এখানে 2টো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস করে তুলে নিয়ে এই প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে একদিনের রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো আমি একটা একটা করে আমের পিসগুলো রসের মধ্যে থেকে তুলে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে শুকাতে দিয়ে দেব। আর একদিনের রোদেই শুকিয়ে নিলে কিন্তু আমাদের আমের ক্যান্ডি বা মোরব্বা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2টো প্লেটেই কিন্তু আমের পিসগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে আমের পিসগুলো রোদ্রে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব। আর যে আমগুলো তুলেছিলাম তার মধ্যে যে রসটা আছে এটা কিন্তু ফেলে দেব না, এটা থেকে কিন্তু আরও একটা আমি মোরব্বা আপনাদের তৈরি করে দেখাবো। আর আপনারা যদি আরেকটা মোরব্বা না বানাতে চান তাহলে ওই রসটা দিয়ে আপনারা যে কোনো শরবতে খেতে পারবেন কিংবা শিরা তৈরি করে রেখে যে কোনো কাজে লাগাতে পারবেন। এবার আরও একটি মোরব্বা তৈরি করার জন্য আমি 5টা মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এবারে আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা মোরব্বাগুলো যেমন করে বানাতে যাচ্ছেন ঠিক সেইভাবে পিসগুলো করে নেবেন, ছোট অথবা বড় করে। তো এখানে আমগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো আমি কেমন করে কেটে নিয়েছি। তো সবগুলো আম ঠিক একইভাবে আমি কেটে নেব। তো দেখুন সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এবার এখানে আবারও বেশি পরিমাণে পানি দিয়ে দেব। তারপর আমগুলোকে হালকা সেদ্ধ করে নিয়ে ছেঁকে নেব। এবারে আমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমগুলোকে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নেব। লক্ষ্য রাখতে হবে আমগুলো সেদ্ধ করার সময় যেন একটু গলে না যায়। তো যেহেতু একটু ডুমো ডুমো করে কেটেছি তাই সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে।
আমার এখানে আমগুলো সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট মতোই সময় লেগেছিল। তবে আমের উপর ডিপেন্ড করেও কিন্তু আমগুলো সেদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এবার আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলোকে আমি ছেঁকে নেব। আমগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় ছাকনা ব্যবহার করেছি। তো ছাকনাতে কিন্তু এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এইভাবে আমগুলো সেদ্ধ করে ছেঁকে নিলে দেখবেন আমের মধ্যে একটুও টক ভাব থাকবে না, আর মোরব্বাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে মোরব্বার যে শিরাটা আছে, মানে প্রথমে যে মোরব্বাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই রসটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির শিরাটাই ব্যবহার করলাম। যদি আপনাদের হাতের কাছে চিনির শিরা না থাকে তাহলে 2 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে শিরা তৈরি করে নেবেন। এখানে যেহেতু আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছিলাম, তাই কিন্তু আরও 1/2 কাপ মতো আমি এখানে চিনি দিয়ে দেব। তাহলে এখানে এই মোরব্বার মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিলাম। এবারে চিনির রসটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে একেবারে আঠালো তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। চিনির রসটা যখন আঠালো হয়ে যাবে তখন এখানে আমগুলো দিয়ে দেব। তো দেখুন চিনিটা কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর এখানে একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ, 2টো দারুচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিলে দেখবেন মোরব্বার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আবার একটু ভালোভাবে জাল করে নেব। আর আঠালো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা একটু স্প্যাচুলার মধ্যে তুলে হালকা ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তো হালকা ঠান্ডা করে নিয়ে শিরাটা হাতের মধ্যে এইভাবে একটু নিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন এক তারের মতো এইভাবে একটু উঠে আসছে তখনই বুঝতে হবে শিরাটা খুব সুন্দরভাবে আঠালো হয়ে গেছে। তখন এখানে আমের পিসগুলো দিয়ে দিতে হবে। আমের পিসগুলো দেওয়ার পর কিন্তু এই শিরাটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এই আমগুলো দেওয়ার পর 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো এই শিরাটা যখন পাতলা হয়ে যাবে আবারও কিছুক্ষণ জাল করার মতো ঠিক একই রকমভাবে শিরাটা ঘন হয়ে যাবে, তখন বুঝতে হবে আমের মোরব্বাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে যেহেতু আমি রান্না করে নিচ্ছিলাম, তাই আমি এখানে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আর যেহেতু চিনি শিরার মধ্যে রান্না করে নিচ্ছি তাই কিন্তু আমগুলো আর একটুও গলে যাবে না। তো মোরব্বাগুলো নামানোর কিছুক্ষণ আগে আমি অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে মোরব্বাগুলো অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জমেও যাবে না। তাই অল্প করে একটু লেবুর রস কিংবা ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, আবার অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি অল্প করে একটু কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তা আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শিরাটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আর দেখুন একটুও কিন্তু আম ভেঙেও যায়নি কিংবা গলেও যায়নি। তো হাতের মধ্যে আবারও একটু রস চেক করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এবার এগুলোকে বানিয়ে আপনারা যে কোনো রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের এই মোরব্বা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা একটা মোরব্বা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে কত রস ঢুকেছে, মুখে দিলেই মিশে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। এবার এগুলোকে আমি একটা কাঁচের বয়মে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দেব। তো বন্ধুরা একটা মোরব্বা রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের প্রথমে যে মোরব্বাটা শুকাতে দিয়েছিলাম তো সেটা একদিন রোদ দিয়ে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একদিনের রোদ্রে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো দেখুন মোরব্বাগুলো শুকিয়ে গিয়ে দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এটাকে আরও একটু লোভনীয় তৈরি করার জন্য আমি অল্প করে একটু চিনি ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এই চিনি গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে এই মোরব্বাগুলোকে কোট করে নেব, তাহলে দেখতেও অনেকটা লোভনীয় হবে আর খেতে তো দারুণ টেস্টি হবে। তো চিনি গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে পরিবেশন করে নেব। এইভাবে কাচের বয়মে ঢুকিয়েও আপনারা সারা বছর খেতে পারবেন, একটুও খারাপ হবে না, খেতে ভীষণই টেস্টি হবে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন মোরব্বা রেসিপিটা বেশি ভালো লেগেছে আর আপনাদের কোন মোরব্বাটা খেতে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।